আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নূর মোহাম্মদ খান, রূপচর্চা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। আমি আজকে নবম দশম শ্রেণীর রসায়নের পদার্থের গঠন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের মেইন যে টপিক সেটা আমি বলে নিই। সেটা হচ্ছে মৌল, মৌলের প্রতীক, পরমাণুর পরিচিতি, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, পরমাণুর মডেল, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই জানো এইসব বিষয়ের এই টপিকগুলো তোমরা নিশ্চয়ই জানো। যারা জানো তাদের জন্য আমার স্যালুট থাকলো, আর যারা জানে না আজকে আমি তাদেরকে রুট লেভেলে আলোচনা করব তাদের জন্য। তো আমরা আগে জানবো মৌল কাহাকে বললে। মৌল সংজ্ঞাটা তোমরা নিশ্চয়ই জানো, যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে আমরা মৌল বলে থাকি। এই মৌলটাকে গবেষণা করার জন্য বিজ্ঞানী ডেমোক্রিটাস তার জীবনকাল 370 থেকে 460-এর মধ্যে, মোটামুটি 400 অব্দের দিকে ডেমোক্রিটাস ইনি বললেন, এই মৌলটাকে ভাঙে একটা বস্তু পাইছিলেন। এটার নাম দিলেন পরমাণু, যাকে অ্যাটম বলা হয়। এই অ্যাটমটাকে বিজ্ঞানী কয়েকটি অ্যাটমকে একটা পুঞ্জীবিত বস্তুর সাথে তুলনা করে ইটালি বিজ্ঞানী অ্যাভোগাড্রো এর নাম দিলে মলিকুল বানায় হচ্ছে অণু। তাহলে অণুর সংজ্ঞাতে উনি বললেন অণু হচ্ছে সেই রাসায়নিক সত্তা যা ওই বস্তুর বৈশিষ্ট্য বহন করে, প্রকৃতিতে আবার মুক্তভাবে বিচরণ করতে পারবে, যার ইন্টারনাল স্টেট হচ্ছে স্টেবল, তাকে অণু বলা হয়। এই অণুকে ভাঙে তিনি কি করেন? পরমাণুর সংজ্ঞাতে বলবেন কি, যে পরমাণু হচ্ছে পদার্থের সেই রাসায়নিক পরমাণু হচ্ছে সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশ। কি বলবো? পরমাণু যদি সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে চায়, তাকে ওকে ইলেকট্রন আদান প্রদান করতে হবে। বা প্রকৃতিতে মুক্তভাবে বিচরণ করতে চাইলে, পরমাণুকে প্রকৃতিতে মুক্তভাবে বিচরণ করতে চাইলে তাকে ইলেকট্রন আদান প্রদান করতে হবে। ঠিক আছে? তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই ডেমোক্রিটাসের এই সংজ্ঞাতে আমরা জানলাম, উনি সেই সময় বললো যে অ্যাটম অর্থ যাকে আর ভাঙা যায় না, এটাকে তিনি কি বলে কি? অ্যাটম। কিন্তু পরে বিজ্ঞানী জন ডাল্টন তার জীবনকাল 1766 থেকে 1844 সালের দিকে থেকে এই সময়ে গেলে, মানে মোটামুটি 1803 সালে ইনি বললেন যে যায় না, পরমাণু হলো পদার্থের সেই ক্ষুদ্রতম কণা, একে আর ভাঙা যায় না। সেই সময় সবাই তার তত্ত্বটাকে, জন ডাল্টনের তত্ত্বটাকে মেনে নেওয়ার পর এর এই মতবাদ দূর করার জন্য 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড একটা তত্ত্ব দিলেন। তত্ত্বটা কি? আমরা জানি পরমাণুকে যদি মনে করেন এটা একটা পরমাণু হয়, এই পরমাণুকে ভাঙলে পরমাণুর ভিতরে নিউক্লিয়াস থাকে, বাইরে কি থাকবে? ইলেকট্রন থাকবে। এই ইলেকট্রন আর নিউক্লিয়াস এই জিনিসটাকে আবিষ্কার করতে বিজ্ঞানীকে বহু বছরের প্রয়াস লেগেছেন। ঠিক আছে? এই জিনিসটা আবিষ্কার করতে বিজ্ঞানীর বহু বছরের প্রয়াস লেগেছেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব ওই পরমাণু সম্বন্ধে, রাদারফোর্ড পরমাণু মডেলটা একটু পরে আলোচনা করি। মৌলের প্রতীক নিয়ে আমরা আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, প্রতীক কাকে বলে? কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকেই প্রতীক বলা হয়। আমি আবারও বলছি, কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকেই তার প্রতীক বলা হয়। যেমন আমরা এখানে দেখেন, আমরা বি ফর বোরন, সি ফর কার্বন, তারপর এন ফর নাইট্রোজেন, এইচ ফর হাইড্রোজেন, এস ফর সালফার, এইসব পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে এইগুলো হচ্ছে তার প্রতীক। ঠিক আছে? আচ্ছা, এস ফর হাইড্রোজেন। ঠিক আছে? তো আই ফর আয়োডিন, ও ফর অক্সিজেন, এগুলো হচ্ছে তার একটা প্রতীক। এই প্রতীকগুলা আমরা হয় 3টা ভাষায় এদেরকে লেখা হয়। যার প্রথমটা হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে আরবি ভাষা,
তারপর তারপরে হচ্ছে ইংরেজি ভাষা, তারপর হচ্ছে ল্যাটিন ভাষা। এই তিনটা ভাষায় এদের নামকরণ। যেমন তোমরা নিশ্চয়ই জানো এটা হচ্ছে বরুণ, বরুণ আর যে আর জার্কনিয়াম, এই দুটা মোটামুটি আরবি ভাষা থেকে এসেছে। এরা নবী থেকে নবী থেকে আসেই বরাবর। তাহলে এই বোরন আর জার্কনিয়াম এরা আরবি ভাষা থেকে এসেছে। আবার কিছু আসছে ল্যাটিন ভাষা, যেমন দেখো এই সোডিয়াম সোডিয়াম, কপার সিইউ কপার, মার্কারি এইচজি মার্কারি, হ্যাঁ পটাশিয়াম, এই সকলগুলো তোমার কি আসছে কোথা থেকে আসছে? এইগুলো আসছে ল্যাটিন ভাষা থেকে। এই ল্যাটিন ভাষাতে আসতে গিয়ে নামের এক অক্ষরে যদি হয় তাহলে কি করবে? সেটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। যদি দুই অক্ষর আসে তাহলে প্রথমটা অক্ষর বড় হাতের হবে, পরটা হবে ছোট হাতের অক্ষরে লিখতে হবে, ঠিক আছে? তারপর এইগুলার আবার এইভাবে যদি আমরা লিখতে 118টা বলে লিখতে হবে। এদের আবার বেশ সিমিলারিটি আছে। যেমন আমরা ধরুন বি ফর বোরন, বোরন, বি এ তে বেরিয়াম, বি ই তে বেরিলিয়াম, হ্যাঁ বি আই তে বিসমাথ, বি বি আর তে ব্রোমিন, হ্যাঁ বি আর তে ব্রোমিন। তো দেখো এদের একটা সিমেট। আবার সি ফর কার্বন, সি এ ক্যালসিয়াম, তারপর সি ও কোবাল্ট, সি এস সিলিয়াম, তারপর সি এল ক্লোরিন, হ্যাঁ সি এল ক্লোরিন, তারপর সি আর ক্রোমিয়াম, সি আর ক্লোরিন। এইসব দেখো একটা নামের একটা প্রপার্টিজ আছে। এবং প্রতিটার এদের একটা ধর্ম, বর্ণ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক প্রতিটারই আলাদা। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব এই পরমাণুর এখন আমরা পরমাণু পরিস্থিতি নিয়ে আলোচনা করব। তো পরমাণু পরিস্থিতি আলোচনা করলে দেখা যাচ্ছে কি এই পরমাণু, ঠিক আছে, এটা আমরা পরিস্থিতি নিয়ে আলোচনা করব। পরমাণু হচ্ছে পরমাণু কণিকা দ্বারা গঠিত হয়, হ্যাঁ যেসব অতি ক্ষুদ্র 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 পরমাণুটা হচ্ছে অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দ্বারাই গঠিত হয়। হ্যাঁ পরমাণুকে আমরা মোটামুটি 3 ভাগে ভাগ করি, এটা আমরা জানি। হ্যাঁ প্রথমে স্থায়ী কণিকা, স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা। তোমরা নিশ্চয় জানো, নাম দেখে মোটামুটি ভাবে বুঝতে পারছো, স্থায়ী কণিকা কাকে বলে, অস্থায়ী কণিকা। আমরা জানি পদার্থ বিজ্ঞানীরা বলে পরমাণুকে আর ভাগ করা যায় না। অ্যাকচুয়ালি পরমাণুকে পরে রাদার পরে ভাগ করে দিয়েছেন। পরমাণুকে উনি ভাগ করে স্থায়ী কণিকা। দেখো স্থায়ী কণিকা একটা হচ্ছে কি ইলেকট্রন, তারপর আছে প্রোটন, তারপর আছে নিউট্রন, এগুলো স্থায়ী কণিকা। আর অস্থায়ী কণিকা পরমাণুকে মোটামুটি 200টা ভাগে ভাগ করছে, ঠিক আছে? যেমন অস্থায়ী কণিকা আছে কি মেসন আছে, পজিট্রন, নিউট্রন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, আছে গ্যাজেট্রন। এইভাবে প্রায় 200টা ভাগে ভাগ করছে। কিন্তু এগুলো স্থায়ী না, এগুলো অস্থায়ী কণিকা। এগুলো মানে সময় ক্ষেত্রে আসে, আবার চাপ দিলে এগুলো সরে যায়। আর পরমাণু যে স্থায়ী কণিকা, এই স্থায়ী কণিকাকে আমরা 3 ভাগে ভাগ করবো। সেইগুলো কি একটা স্থায়ী কণিকা, একটা প্রথমে আমরা ভাগ করবো কি এই ইলেকট্রন, ইলেকট্রন, তারপর কি প্রোটন, তারপর কি নিউট্রন, হ্যাঁ তাহলে এইগুলো কি স্থায়ী কণিকা। তাহলে আমরা পরমাণু সম্বন্ধে আমরা দেখবো। পরমাণু এইটা ধরো এটা একটা পরমাণু, ঠিক আছে? এই যে পরমাণুর ভিতরে আছে কি নিউক্লিয়াস, ঠিক আছে? এই নিউক্লিয়াসটা দেখো, নিউক্লিয়াস, ঠিক আছে? আমি এই মুহূর্তে বেশি আলোচনা করতেছি না, হালকা আলোচনা করতেছি। দেখে এর ভিতর যেটা থাকবে সেটা ইলেকট্রনটা বাইরে থাকবে, হ্যাঁ এখানে থাকবে কি প্রোটন আর নিউট্রন থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্বাভাবিকভাবে আমরা এটাই এখন দেখব এই পরমাণুটারে। এই পরমাণুর আবিষ্কারক কি? প্রথমে ইলেকট্রনের আবিষ্কারক,
আবিষ্কারক, ইলেকট্রনের আবিষ্কার। এই আবিষ্কার করার জন্য আবিষ্কারকের নাম আমরা একটা গানের ছন্দে লিখে রাখতে পারি, থরাচা। থরাচা, আমরা একটা গান গাই, থরাচা পিয়ার হে। ঠিক এখান থেকে আমরা এই ইলেকট্রন, প্রোটন, নিউটনের আবিষ্কারকের নাম বলতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো, ইলেকট্রনের আবিষ্কারক থরা, সার, থ, এখানে প্রথম অক্ষর থ, তাহলে এটার আবিষ্কার হচ্ছে কি সার, আর জে থমসন, প্রোটন, প্রোটনের হচ্ছে রা, তে রাদারফোর্ড, তাহলে চা, তে চ্যাডউইক। এদের আবিষ্কারক। তাহলে ইলেকট্রনের আবিষ্কারক হচ্ছে কে? ইলেকট্রনের আবিষ্কারক তার স্যার জে থমসন, রাদারফোর্ড, তারপর প্রোটন রাদারফোর্ড, নিউটন হচ্ছে চ্যাডউইক। তারপর এদের প্রকাশ, আমরা ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। প্রোটনকে পি দ্বারা বা হাইড্রোজেনের উপর প্লাস দ্বারা প্রকাশ করা হয়, নিউটনকে এন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। আচ্ছা, সাল, এই ইলেকট্রন আবিষ্কার হয়েছে 1897 সালে। প্রোটন আবিষ্কার হয়েছে 1919 সালে। নিউটন আবিষ্কার হয়েছে 1932 সালে, ঠিক আছে। আচ্ছা, ধরন, স্থায়ী ইলেকট্রন কি? হাইড্রোজেন ইলেকট্রনটা হচ্ছে কি স্থায়ী মৌলিকণিকা, ঠিক আছে। ধরন ইলেকট্রন, তাহলে ইলেকট্রন এটা কি স্থায়ী। প্রোটনের এটা কি স্থায়ী, এটা কি হাইড্রোজেন ছাড়া সব ময়লে তোমার নিউট্রন থাকে, তাহলে লিখবো হাইড্রোজেন ছাড়া স্থায়ী, ঠিক আছে। তারপর আমরা এখন দেখব চার্জ। আমরা এখন দেখব চার্জ কি? তোমার ইলেকট্রনের চার্জ প্লাস 1.9 গুণ 10 টু দি পাওয়ার 1. আমার তো সরি দুঃখিত, আমি 1.6 10 টু দি 9 এত কুলুম, ঠিক আছে। আর প্রোটনের চার্জ মাইনাস 1.6 গুণ 10 টু দি পাওয়ার 19 কুলম। আচ্ছা, এইটা দেখো দুইটার চার্জ কিন্তু ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ একই, শুধু এখানে চার্জের একটা প্লাস মাইনাসের ভিন্ন, ঠিক আছে। তাই এখানে নিউটনের চার্জ 0, হ্যাঁ। তার ভর দেখো, ভর সংখ্যা, তাহলে হাইড্রোজেনের ভর এই। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে একটা জিনিস না বললে নয়, হাইড্রোজেনের ভর, ইলেকট্রনের ভরটা আছে, ধরো একটা মানুষের ওজন হচ্ছে 80 কেজি, একটা মানুষের ওজন 80 কেজি, সেই তুলনায় তার হার্টের ওজন 250 গ্রাম অথবা 260 গ্রাম, ঠিক আছে। এত গ্রামের একটা হার্ট, তাহলে 80 কেজি মানুষের এত ছোট্ট একটা হার্ট থাকে। ঠিক এইরকম বিশাল একটা পরমাণু, সেই পরমাণুতে নিউক্লিয়াসের মানে তোমার নিউক্লিয়াসের ভিতরে থাকলে ইলেকট্রনটা কোথায় থাকবে? বাইরে থাকবে। এই ইলেকট্রনের ভার মানে ভরটা খুবই ছোট হয়, ঠিক আছে। তাহলে আমরা দেখবো এটা কি হবে, হাইড্রোজেন ভরের 1837 ভাগ, অথবা তোমার কত 9.11 গুণ 10 টু দি পাওয়ার কত 28 গ্রাম, 28 গ্রাম, ঠিক আছে, 28 গ্রাম। আচ্ছা, এখানে আমরা এটা দেখবো প্রোটনের ভর কত,
প্রোটনের ভর হচ্ছে কত, আমরা 1.673, দেখো 1.673, হ্যাঁ 10 টু দি পাওয়ার কত 24 আর 10 টু দি পাওয়ার দুঃখিত 10 টু দি পাওয়ার 24, হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে গ্রাম। আচ্ছা তারপর এখানে নিউটনের ভর হচ্ছে 1.675 গুণ 10 টু দি পাওয়ার 4 এত গ্রাম। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটা জিনিস না জানলে হলো তোমাদের পরীক্ষায় দেখেন আমি গ্রামে দিছি, পরীক্ষায় অনেক সময় কি আসবে, এটা আসবে তোমার কেজিতে আসবে। ধরো এই যে এখানে একটু দেখে দেই, মনে করো এই যে 9.11 গুণ 10 টু দি পাওয়ার -28, এটা হচ্ছে গ্রাম। এটা যদি কেজি আসে তাহলে কি করবে, হাজার দিয়ে ভাগ দিবা, হাজার দিয়ে ভাগ দেবে, বা এই 10 এর উপর 3 এইটা, তাই না? তারপর কি আসবে 9.11 গুণ 10 টু দি পাওয়ার -28 গুণ এই যে 3, এটা আছে -3, তাহলে এখান থেকে কত আসছে 9.11 গুণ 10 টু দি পাওয়ার 31 এত কেজি। এই জিনিসটা তোমাদের শিখতে হবে, গ্রামকে কখন কেজি বানাতে হয় এবং কেজিকে কিভাবে গ্রাম বানাতে হয়, এটা তোমাদের শিখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, ইলেকট্রনের পরিস্থিতি সম্বন্ধে তোমাদের আমি আজকে বললাম। তো পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে, পরবর্তী ক্লাসে পার্ট 3 তে আমরা পরবর্তী ক্লাস পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।